নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ইরান ইসরায়েল সংঘর্ষে অবশেষে জড়িয়েই পড়ল আমেরিকা। ভারতীয় সময় রবিবার ভোর রাতে ইরানের অন্তত 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের ফোর্ডো, নানজ এবং ইস্পাহানে পারমাণবিক পরিকাঠামোয় আক্রমণ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সমস্ত বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সংঘর্ষে ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের বিষয়টি স্পষ্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে। প্রতিটি পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে 2টি করে GBU-57A বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের এবার যুদ্ধ বন্ধে সম্মতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই আক্রমণকে দৃষ্টান্তমূলক সাফল্য বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ক্ষমতা প্রতিরোধ করাই এই আক্রমণের উদ্দেশ্য বলে জানিয়েছেন ট্রাম্প। ইরানে হামলার ক্ষেত্রে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসাও করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে রাখা বক্তব্যে এই পদক্ষেপ লড়াইয়ের অভিমুখ পাল্টে দেবে বলে দাবি মার্কিন রাষ্ট্রপতির। I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully, we will no longer need their services in this capacity. I hope that's so. I also want to congratulate the chairman of the Joint Chiefs of Staff, General Dan Raisin-Kane, spectacular general, and all of the brilliant military. ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর আত্মরক্ষার সব রকম বিকল্প ব্যবহারের অধিকার তাদের রয়েছে বলে জানিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের হামলাকে অত্যন্ত গর্হিত কাজ উল্লেখ করে প্রচ্ছন্ন হুমকির সুরে এই পদক্ষেপের চিরস্থায়ী ফল ভোগ করতে হবে বলে জানিয়েছে ইরান। এই হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত উল্লেখ করে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা থেকে সূচনা হয় চলমান সংকটের। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই অভিযান চলছে বলে দাবি ইসরায়েলের। অপরদিকে বরাবরের মতো পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে এসেছে ইরানও। এদিকে ইরানের প্রত্যাঘাতের আশঙ্কায় নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। ইরানের 3 পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকার বিমান হামলার পরে সতর্কতা জারি করেছে প্রশাসন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেই বন্ধুত্বপূর্ণ শহরগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফলে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রামনগরে আয়োজিত কৃতি সংবর্ধনায় কথা জানালেন মুখ্যমন্ত্রী। বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল নিয়ে সমালোচনা করেছিল একাংশ মহল, কিন্তু এবারের বোর্ড পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিদ্যাজ্যোতি স্কুলগুলি। গত বছর থেকে 26% বৃদ্ধি পেয়েছে সাফল্যের মাত্রা। তা আরো ভালো করতে হবে আগামী দিনে। রবিবার রামনগরে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত বছর বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট নিয়ে খুব হইচই, বহু লোক আমাকে ফোন করেছে, বহু বিরোধীরা বহু কথা বলেছে, কিন্তু এইবারের রেজাল্টে এত সুন্দর রেজাল্ট হলো। আমি ধন্যবাদ দেব যেভাবে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের, কারণ এই নিয়ে আমরা অনেকবার মিটিং করেছি কিভাবে তাদের আরো ভালো করা যায়।
ওনারা আমাকে বলেছেন এইবারের শুধু না, আগামী দিনে আরো মানে আস্তে আস্তে করে আরো ভালো রেজাল্ট হবে। পাশের হার গত বছরের তুলনায় 26% এবার বিদ্যাজ্যোতি যে রেজাল্ট মাধ্যমিক পরীক্ষায় 86% হয়েছে। গত বছর মাত্র একটি স্কুলে 100% রেজাল্ট হয়েছিল, আর এবার মানে 100%-এর সংখ্যা হচ্ছে 15, কাজেই এবং 90%-এর সংখ্যা হচ্ছে 66। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা যে দিশায় আমরা চলছি, সঠিক পথে আমরা চলছি, এটা কিন্তু এই রেজাল্ট দেখে আমরা বলতে পারি। এবং উচ্চ মাধ্যমিকের যদি আমরা দেখি, বিদ্যাজ্যোতি স্কুলের গত বছরের তুলনায় 21% আমরা বেশি পেয়েছি, অর্থাৎ পাশের হার 71%। আমি বলবো এতে মানে আত্মতৃপ্তিতে বসে থাকলে চলবে না, আমাদের আরো ভালো রেজাল্ট হতে হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ব্যবস্থাপনাতেও আনা হয়েছে আমূল পরিবর্তন। স্বাভাবিক কারণে বৃদ্ধি পেয়েছে সাফল্য। এছাড়া বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে প্রায় 44 বিদ্যালয় নতুন ভবন আমরা নির্মাণ করেছি এবং তাতে খরচ হয়েছে প্রায় 153 কোটি টাকার উপরে। আমরা 2024-25 যে সাল, সেই সালে প্রায় 350-র মতো বিদ্যালয়ে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য প্রায় 80 লক্ষ টাকা আমরা দিয়েছি। 2025-26 অর্থ বছরে আরো 30 বিদ্যালয় যাতে তৈরি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি, এবং তাতে করে আমরা এবারের বাজেটে আমরা রেখেছি প্রায় 264 কোটি টাকা। 2025-26 যেখানে মেজর এবং মাইনর যে সংস্কার করতে হয় তার জন্য প্রায় 151 কোটি 21 লক্ষ টাকা ব্যয় করা হয়। এবার এখানে মাননীয় প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন, যে ত্রিপুরার যে এবার রেজাল্ট এত ভালো হয়েছে, কিন্তু আমি বলবো যে রেজাল্ট আরো ভালো হওয়া উচিত। টিবিএসসির যে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এখানে 29,000-এর উপরে, সেখানে যারা নিয়মিত পরীক্ষায় বসেছিল সেখানেও প্রায় 28,000-এর 28,500 মতো, এবং 345টি স্কুলের মধ্যে 100% রেজাল্ট হয়েছে, মানে 100% পাস করেছে, এবং মোট পাশের হার প্রায় 86.53%। আমরা যদি উচ্চ মাধ্যমিক ফলাফল যে আমার কাছে আছে এখানে, সেখানে দেখা যাচ্ছে প্রায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত 21,500-র উপরে। সেই জায়গায় যে বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 373টি, 39টি স্কুলে 100% সেখানে। রাজ্যেও আগামী কিছুদিনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়ে যাবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত রাজ্যে গুণগত শিক্ষার প্রচার এবং প্রসারের পাশাপাশি রাজ্যে এডুকেশন হাব গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবীন্দ্র উপস্থিতিতে যেখানে হৃদয়ে রক্তক্ষরণ হয় বাঙালির, সেখানে পরিবর্তনের বাংলাদেশে আক্রান্ত হলো রবীন্দ্র সত্তা। ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো তার পৈতৃক বাড়ি। প্রতিবাদে আগরতলার রাস্তায় নেমে ধিক্কার জানালো অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনার ধিক্কার জানিয়েছে রাজ্যের সংবাদ জগতের সর্ববৃহৎ সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত হয় এই ধিক্কার সভা। পরিবর্তিত পরিস্থিতিতে নক্কারজনক পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে। জাতীয় সঙ্গীতের স্রষ্টাই আক্রান্ত বাংলাদেশে। আঘাত করা হয়েছে বাঙালি গর্বে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে উল্লেখ করেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সভাপতি সানিদ দেবরায়। এবং রাজনৈতিক কারণে আমরা বিভক্ত, তা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ছিল আমাদের একটা নারীর যোগাযোগ। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকার এবং তার প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে থেকে এই সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে বলে আমরা বিশ্বাস করি। একটা অত্যন্ত ন্যক্কারজনক অসাংস্কৃতিক পরিবেশ সেখানে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভাইয়ে ভাইয়ের মধ্যে দাঙ্গা লাগানো হচ্ছে, নারীদের উপর লাঞ্ছনা নেমে আসছে এবং সার্বিকভাবে সংস্কৃতিকে জলে চুবিয়ে মারার অবস্থা হয়েছে। এমনি একটি অবস্থায় রবীন্দ্রনাথ যে বাদ থাকবেন না তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু
তবুও বোধহয় কোথাও সন্দেহ ছিল এই কারণে যে এই দুটি দেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে রবীন্দ্রনাথের কলম ধরে, তার মস্তিষ্ক প্রসূত, তার মেধা প্রসূত এই যে দুইটি গান, দুইটি জাতীয় সঙ্গীত দুই দেশের, এটা চরাচর বিশ্বকে মুগ্ধ করে রাখে। আশ্চর্য হয়ে আমরা দেখলাম একদিকে ওরা রবীন্দ্রনাথের সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে এখনো গাইছেন, অন্যদিকে রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে আক্রমণ করছেন। এটা আপামর রবীন্দ্র প্রেমী বাঙালি এবং সংস্কৃতি অনুরাগীদের কাছে একটা অত্যন্ত দুঃখজনক সংবাদ। জুন মাসের কোনো একটি তারিখে 8 বা 10 এই ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে এই ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানাতে সংস্কৃতি প্রিয় মানুষেরা দুই বাংলায় সমবেত হয়েছেন। বাদ যায়নি কাছাড়, ত্রিপুরা, আমেরিকা, কানাডা সহ বৃহত্তর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে সংস্কৃতি প্রিয় এবং বাঙালি মানুষ রয়েছেন তারা প্রতিবাদ জানিয়েছেন। আমরাও আমাদের কলমে শিল্পীরা যারা উপস্থিত আছেন তাদের কবিতায়, তাদের গানে, তাদের কথামালায় এর বিরুদ্ধে তারা প্রতিবাদ ধ্বনিত করেছেন, ধিক্কার সূচিত করেছেন। তা সত্ত্বেও আজকের এই দিনে আবার আমরা একসঙ্গে সমবেত হয়েছি। আবার এখান থেকে, এই মঞ্চ থেকে বাংলাদেশের সরকারের কাছে আমরা এই খবরটুকু পাঠাতে চাই, এই ধিক্কারটুকু পৌঁছে দিতে চাই। আমরা সমস্বরে বলতে চাই, যিনি আমাদের হৃদয়ের মধ্যে নিয়ত শিহরণ তৈরি করেন, যে আলোকস্তম্ভের আলোকে আমরা আজকেও আলোকিত, সারা ভারতবর্ষ আলোকিত, সেই আলোকস্তম্ভকে ন্যূনতম অন্ধকারের ছোঁয়া পৌঁছিয়ে দিতে গেলে আমরা চুপচাপ থাকবো না, আমরা রাস্তায় নামবো। আমরা আমাদের সরকারের কাছে আবেদন রাখবো সমবেত কণ্ঠে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ইতিমধ্যেই ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশের রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা মানে প্রত্যেকটা বাঙালির হৃদয় ভাঙার শামিল। বাংলাদেশের মৌলানাবাদের এই উত্থান কোথায় শেষ হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। মূর্তি ভাঙা মানে প্রত্যেকটা বাঙালির হৃদয়কে ভাঙা, প্রত্যেকটা বাঙালির হৃদয় ক্ষোভে আজকে ক্ষত বিক্ষত। প্রতিবাদের ভাষা আজকে কোথায়, তাকে জানাবে যিনি বাংলাদেশের শাসনে বসে রয়েছেন, উনি স্বৈরাচার। অনেকে বলেন ইউনূসের সরকার, আমি বলি স্বৈরাচারী সরকার। যে সরকার বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, নজরুলকে স্বীকার করে না, সুকান্তকে স্বীকার করে না, শেখ মুজিবুরকে স্বীকার করে না, সেই সরকার কবিগুরুকে স্বীকার করবে, সেটা আশ্চর্য হয়ে যায়। আমরা ভাবতেও পারি না এই মৌলবাদীদের, এই উপমহাদেশে এই মৌলবাদীদের উত্থান এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবলে আমাদের ভয় হয়। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ধ্বংস করার চক্রান্ত চলছে বলে উল্লেখ করেন বর্ষিয়ান সম্পাদক সুবল দে। চক্রান্ত, সেই চক্রান্ত শুধু ভারতের বিরুদ্ধে নয়, এই চক্রান্ত বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা গভীর চক্রান্ত। এবং এই চক্রান্তে যারা সামিল তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, শেখ মুজিবকে বিশ্বাস করে না। সেই বিশ্বাসঘাতকরাই আজকে বাংলাদেশের ক্ষমতায় আসেন। তারা নির্বাচিত কেউ নন, অন্যের পুতুল হয়ে তারা খেলছে। সেই মেইন উদ্দেশ্য হলো বাংলাদেশকে হিন্দু শূন্য করার যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া চলছে অনেক দিন আগে থেকে। বর্তমানে 2.5% হিন্দু আছে বাংলাদেশে, বাকি ইন টাইম হয় চলে গেছে, নাহলে মৃত্যুর সম্মুখীন হয়েছে, নাহলে হত্যা করেছে এদেরকে। বাংলাদেশের নারীরা এখন ঘর থেকে বেরোতে পারে না। যে স্বাধীনতার চলাফেরার স্বাধীনতার মুখ তারা দেখেছিল, সেটা আবার মোল্লা ইউনূসের আমলে সেটা বন্ধ হয়ে গেছে। এটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে বিশ্বে, যা অন্য দেশে দেখা যায় না।
একদিকে বাংলাদেশে বাঙালির গর্বে আঘাত হানার এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে বলে জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের বিশ্বেন্দু ভট্টাচার্য। বৃহত্তর অর্থে যারা বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক তারা এটার অংশ। তো আমরা মনে করেছিলাম যে এই ঘটনাতে আমাদের প্রতিবাদ করা উচিত, তাই আমরা আপনাদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। সেই জন্য আমি প্রত্যেকজন শিল্পীকে আমরা আশা করব রবীন্দ্রনাথের বিরুদ্ধে যেই অন্যায় হয়েছে, রবীন্দ্রনাথের স্মৃতির প্রতি যে অন্যায় করা হয়েছে, আমাদের মননে যে আঘাত এসেছে, এর বিরুদ্ধে আমরা প্রত্যেকেই প্রতিবাদী হব এবং আগামী দিনেও আমাদের প্রতিবাদ চলবে। বাঙালির অস্তিত্ব ও চেতনার সঙ্গে মিশে আছেন রবীন্দ্রনাথ, আর সেই অস্তিত্বে আঘাত হানল বাংলাদেশের প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। প্রতিবাদে ক্ষোভের আগুনে ফুঁসছে গোটা বাঙালি, সমালোচনায় সরব হয়েছে গোটা বিশ্ব। বাঙালির গর্বে আঘাত হানলে প্রতিবাদের ভাষাও সেই রবীন্দ্রনাথ, তা আরো একবার দেখিয়ে দিল অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে উন্নীত হয়েছে ত্রিপুরা। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঘোষণা দেবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঐতিহাসিক মাইল ফলকের দ্বার প্রান্তে ত্রিপুরা, মিজোরাম এবং গোয়ার পরে দেশের পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি অর্জন করতে চলেছে ত্রিপুরা। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া একটি বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কৃতিত্বের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নমস্কার, আমরা খুবই আনন্দিত সারা দেশের সাথে আমাদের পার্বত্য ছোট্ট রাজ্য ত্রিপুরাকেও আগামী 23 জুন 2025 সোমবার সকাল 11:30 আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। প্রাথমিকভাবে জাতীয় সাক্ষরতার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জনের জন্য প্রস্তুত ছিল ত্রিপুরা। তবে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হওয়ার কারণে পূর্ণ সাক্ষরতার দিক থেকে দ্বিতীয় স্থানটি দখল করে নেয় গোয়া। তবে সামান্য বিলম্ব হলেও পূর্ণ সাক্ষরতা অর্জনের স্বীকৃতি পাবার মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে ত্রিপুরা। সাম্প্রতিক বছরগুলিতে ধারাবাহিকভাবে উচ্চ সাক্ষরতার হার লিপিবদ্ধ করেছে ত্রিপুরা। প্রাপ্তবয়স্ক শিক্ষা, স্কুলে ভর্তি অভিযান এবং শহর ও গ্রামীণ এলাকায় তৃণমূল পর্যায়ে সচেতনতা প্রচারণার ধারাবাহিক প্রচেষ্টার পূর্ণ সাক্ষরতার স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে ত্রিপুরা। রাজ্যের 8টি জেলা থেকে 2000-এরও বেশি নবস্বাক্ষর স্বেচ্ছাসেবক, প্রশিক্ষক এবং ব্লক স্তরের কর্মকর্তারা যোগ দেবেন রবীন্দ্র ভবনের এই অনুষ্ঠানে। বছরের পর বছর ধরে প্রাপ্তবয়স্ক শিক্ষা কর্মসূচির মাধ্যমে পূর্ণ সাক্ষরতা অর্জন করেছে গোমতী, ধলা এবং দক্ষিণ সহ রাজ্যের সমস্ত জেলা। 2011 সালের আদমশুমারি অনুসারে ত্রিপুরার সাক্ষরতার হার ছিল 87.75%। তবে এরপরে আর হয়নি আদমশুমারি। 2023-24 সালের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুসারে রাজ্যে সাক্ষরতার হার ছিল 93.7%। উল্লেখ করা যেতে পারে, চলতি মাসের 3রা জুন মিজোরামকে দেশের প্রথম সম্পূর্ণ শিক্ষিত রাজ্য হিসেবে ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় সরকারের আন্ডারস্ট্যান্ডিং লাইফলং লার্নিং ফর অনলাইন সোসাইটি বা ULLAS। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে না ওঠা বিভিন্ন ইস্যু নিয়ে বাড়ি বাড়ি লিফলেট বিলি অভিযান শুরু করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই ক্ষেত্রে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা প্রধানমন্ত্রীর মন কি বাত ওঠে আসে না বলে অভিযোগ কংগ্রেসের। সারা দেশের সঙ্গে রাজ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে না ওঠা বিভিন্ন ইস্যু নিয়ে বাড়ি বাড়ি লিফলেট বিলি কর্মসূচি শুরু করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 11 বছরের মন কি বাত এর অনেক পর্বই শোনা হলো, কিন্তু সাধারণ মানুষের জীবন যন্ত্রণা, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ, এসটি, এসসি ও ওবিসি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যন্ত্রণার কথা শোনা গেল না কোনো পর্বে বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের। আজ প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরা রাজ্যে একযুগে 60টা ব্লকে আমাদের একটা লিফলেটের
বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর কর্মসূচি আজকে থেকে পালন করছি। আমরা 11 বছর যাবৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মন কি বাত শুনিয়েছেন ওনার, কিন্তু জনগণের মন কি বাত উনি কোনো সময় শুনেন নাই। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জনগণের যে মনের কথা, আমাদের যে মন কি বাত আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা রেখেছি এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, যে জনগণের যে মন কি বাত প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরেছি। বিজেপি সরকারের সময়ে ক্রমবর্ধমান বেকারত্ব, আইন শৃঙ্খলার অবনতি, মুদ্রাস্ফীতি এবং রাজ্য ও জাতীয় উভয় স্তরে শাসন ব্যবস্থা নিয়ে বিস্তৃত অভিযোগগুলি উদ্বেগ আকারে তুলে ধরা হয়েছে কংগ্রেসের এই প্রচার পত্রে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ রবিবার অর্থাৎ 22 জুন থেকে সমস্ত ব্লকে ঘরে ঘরে প্রচার অভিযান শুরু করা হয়েছে বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এছাড়া জাতিভিত্তিক জনগণনার কাজ অবিলম্বে শুরু করার দাবিও জানানো হয়েছে প্রচার পত্রে। রবিবার কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে পোস্ট অফিস চমুনি এলাকার প্রতিটি বাড়ি এই লিফলেট বিলি করে কংগ্রেস কর্মীরা। সারা রাজ্যে প্রতিটি বাড়িতে লিফলেট বিলি করা হবে বলে জানায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাঁধ সংস্কারের ক্ষেত্রে বরাদপ্রাপ্ত ঠিকাদারের অবহেলার কারণে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। প্রতিবাদে কৈলাসহরের লক্ষ্মীছড়া ব্রিজের উপর বিক্ষোভ অবরোধ করেন সাধারণ মানুষ। গত 1.5 মাস পূর্বে গোটা কৈলাসহর মহকুমা সহ কৈলাসহর শহর এলাকার বাঁধের সংস্কার কাজ শুরু হওয়ার পর বৃষ্টিপাতের কারণে বাঁধ সংস্কারের কাজ কিছুদিন বন্ধ থাকার পর ফের বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও খোদ কৈলাসহর পুর পরিষদের কালীপুর এলাকার বাঁধের অবস্থা রয়েছে খুবই ভয়ানক অবস্থায়। ছোট বড় কোনো ধরনের গাড়ি যাতায়াত করতে পারছে না বাঁধের উপর দিয়ে, এমনকি পায়ে হেঁটেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না সাধারণ মানুষ। কয়েকবার কাজের বরাত প্রাপ্ত ঠিকাদারকে এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানোর পরও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি কেউই। তাতে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে রবিবার বিকেলে কৈলাসহরের কালীপুর এলাকায় লক্ষ্মীছড়া ব্রিজের ওপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। হালকা পাতলা বৃষ্টি হইলে ডোজারে মাটি সমান করতে পারে, তাই এমন ডোজার আনছে যেটা সমান করতে পারে না, অর্ধেক করে অর্ধেক না। এই ধরনের ডোজার দিয়ে তাই মাটি সমান করেও না। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি যদি পড়ছে সমান করছো না, এখন তো শুকনা রাস্তা 4-5 দিন থেকে তো শুকনা। তুমি অন্য সাইডে কাজ করাইতো, তোমার মেশিন আইতাছে না, তুমি এই কইতাছো সেই কইতাছো, কিন্তু কখন যে শুকনার সময়টা তুমি তো মেশিন দিয়ে রাস্তাটা অন্তত সমানটা করিয়া দাও। মাটি ফালাও না ফালাও এটা হলো তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি লইছো তোমার কেমন। তুমি তো রাস্তা হাঁটার মতন, মানে মানুষ দুজন যে হাঁটতে পারে এরকম তো একটা সমান মতো করিয়া তো এটাই। বাঁধের উপর মাটি ফেলে মাটিগুলো ভারী মেশিন দিয়ে কিংবা ড্রজার দিয়ে সামনে করে না দেবার ফলে বাঁধের উপর দিয়ে কোনোভাবেই চলাফেরা করা যাচ্ছে না। বাঁধের উপর চলাচলের জন্য কিংবা গাড়ি যাতায়াতের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে যায়। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি রান্নার গ্যাস সিলিন্ডারের গাড়িও প্রবেশ করতে পারছে না এলাকায়। আজকে আপনারা মূলত কেন পথ অবরোধ করছেন? বান্ধের কাজ মাটি দেওয়া হয়েছিল, দেওয়ার পরে তো এখন মাটিগুলা এখন মিলানি হইতেছে, আবার কিছু জায়গাতে মাটি রইয়া গেছে। আমরা চাইছি যে মাটি মিলানি এবং মাটি ফালানি হইতে। আজকে বহুদিন ধরে আমরা রুগী লইয়া যাওয়া আসা, গ্যাসের সিলিন্ডার লইয়া যাইতে আইতে অসুবিধা হয়। সাধারণ মানুষ এদিকে যাইতে পারে না, বহু হিরিটা করিয়া বেশি টাকা দিয়ে যাইতে হয়। এটা কোন বান? হ্যাঁ, কোন বান এটা? মাটি দিয়ে সমান করছে না, আজকে বহুদিন আমরা কেউ দেখতে পারি না, আমরা রাস্তার মধ্যে আসতে পারে না, আর রাস্তা দুটিও মানে গড়িয়া পড়ে বড় মানুষও আটকে যাওয়া যায় না। অসুস্থ রুগী লইয়া একটা কোনো বেলা আমরা ইমার্জেন্সি একটা রুগী লইয়া হসপিটালে যাইতে আমরা কিভাবে ঘর থেকে বেরিয়ে রুগীটা লইয়া যারা মাটি ফেলাইছিল, যারা ঠিকাদার, তারা কইছিলেন তারা বলছে ডোজার ফাইটাছে না, মাটিটা সমান করবো। আমরা চাই আমরা রাস্তাটা তাড়াতাড়ি সমান করে দেওয়া, মাটিটা নাহলে কত বড় চলবো। একদিকে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে স্থানীয় পুলিশ প্রশাসন। পরবর্তী সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অবিলম্বে
সংস্কার কাজ সম্পন্ন করে বাঁধের সড়কটিকে চলাচলের যোগ্য করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হাতির আক্রমণে একদিকে সম্পত্তিহানি, অপরদিকে নির্ঘুম রাত্রি যাপন করতে হচ্ছে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুরবাসীদের। এক্ষেত্রে ক্ষতিপূরণও মিলছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর মুঙ্গিয়াকামী সহ সংশ্লিষ্ট এলাকাতে বন্য হাতির আক্রমণ নতুন কোনো ঘটনা নয়। ইতিপূর্বে হাতির আক্রমণে হয়েছে একাধিক প্রাণহানির ঘটনাও। এর পাশাপাশি সাধারণ মানুষের বাড়িঘর এবং কৃষি জমিতে হাতির আক্রমণের ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। রবিবার ভোর আনুমানিক 3টে নাগাদ উত্তর কৃষ্ণপুর এলাকাতে হাতির আক্রমণ সংঘটিত হয়। এই আক্রমণে সংশ্লিষ্ট এলাকার একাধিক ঘর নষ্ট হয়। একটা সময় হাতির আক্রমণের প্রেক্ষিতে আতঙ্ক তৈরি হলে শুরু হয় দৌড়ঝাঁপ। এভাবে একদিকে যেমন নির্ঘুম রাত্রি যাপন করতে হচ্ছে, অপরদিকে মিলছে না কোনো ক্ষতিপূরণ। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এটা তো ভোরের দিকে হই, তাহলে এই অবস্থা ওখানে ঘরের মধ্যে জ্বরের রুগী জ্বরের রুগীরে দেখতাম না, ঘরে যাইতাম, আমরা কি করে থাকতাম এনো। এরা যে কোনো নে না, এই যে ডাহানিরা ওই ফোন করলে হেরা আইতে তো কতক্ষণ সময় আইতে তো আমার দুনিয়া শেষ করে দিতে বাঙ্গা সিঙ্গা, তাহলে আমরা কি করে থাকি এনো। এরপরে কয়েকবার ভাঙছে, আমরা পাইছি না ফার্স্টে ও আজ পর্যন্ত। কাগজ দিছিলেন বন দপ্তর একবার দিছি না, ওই আমার রান্নাঘর ভাঙ্গা লাগছে, ডেক গ্রুপ ফরেস্টের স্টাফরে উড়ানো বই আমি চা খাওয়াইছি এই বৃষ্টির মধ্যে। এরা এইভাবে দেখিয়া গেছে যাক যেমনি আপনারা পাই দেবো, কিন্তু আমরা একটিও হয়েছি। সাধারণ মানুষদের বক্তব্য হচ্ছে, বারবার ক্ষতিপূরণের নামে তাদের সাথে অনেকটাই মশকরা করা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের একটাই দাবি, ক্ষতিপূরণের প্রয়োজন নেই, শুধুমাত্র উদ্যোগ গ্রহণ করে লোকালয় থেকে হাতিগুলোকে দূরে রাখার ব্যবস্থা করতে হবে সরকারকে। আগে গণেশাই আমার নাকটা ভাঙছে, লেট্রিন ভাঙছে, আমি কোনো সাহায্য পাইছি না। আমি গরিব মানুষ, যদি কাজকর্ম করে খাইছে, যদি রাখতো নাক মাতিরে বাচ্চা কাচ্চা লয়ে দূরে গিয়ে একজন লোক একজন পয়রা মরে, তাহলে কি হইব কোন। কিন্তু আমরা ক্ষতিপূরণ লাগতো না, কোন গণেশটা যত দূর আসতো গণেশ নিত গা, আমরা কোনো সমস্যা নাই। গণেশ বিয়ে করতে কোন, আর কোনো কথা নাই। কেন আমরা সারাদিন পরিশ্রম করেছি, মাটি কাজ করি, লাকড়ি বেশি বেঁচে যে শান্তিতে নাক মাতারি, বাচ্চা কাচ্চা লইয়া যদি নাক মাতারি, তাহলে তো কোনো করার নাই আমার। কিন্তু গণেশ দূরে পাঠান, আমরা ক্ষতিপূরণ লাগতো না। যে সময় ঘটনা হয় তখন বন দপ্তরে কেউ থাকেনি বা এডিএস টিমে ভলান্টিয়াররা থাকেনি, কেউ ভলান্টিয়ার থাকে, ভলান্টিয়ার হলে তো আমরা একটু শান্তি পাই, তারা গণেশ দাওয়াই দেয়। হাতির আক্রমণের কিছুক্ষণের পর বন দপ্তরের ভলান্টিয়াররা ঘটনাস্থলে ছুটে গিয়ে কিছুটা নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। তবে এলাকায় সাধারণ মানুষের অভিযোগ, হাতির আক্রমণের সমস্যা নিরসনে সঠিক ভূমিকা পালন করতে পারছে না প্রশাসন। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন যাপন করতে হচ্ছে তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাতাবাড়ি কেন্দ্রের দাতারামে রাজনৈতিক সংঘর্ষ নিয়ে মামলা পাল্টা মামলা করল কংগ্রেস এবং বিজেপি। শনিবার সন্ধ্যায় দাতারামে কংগ্রেসের সভায় আক্রান্ত হন বিধায়ক সুদীপ রায় বর্মন। শনিবার সন্ধ্যায় উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারাম এলাকায় রাজনৈতিক সংঘর্ষে আহত হল বিজেপি এবং কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক। বিষয়টি নিয়ে রবিবার মামলা এবং পাল্টা মামলা দায়ের করল কংগ্রেস এবং বিজেপি এবং কংগ্রেস দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হয়। এতে করে আহত হয় কংগ্রেস কর্মী 6 জন। জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের উপস্থিতিতে আর.কে.পুর থানায় 11 জনের নামে মামলা দায়ের করা হয়। টিটন পাল জানান, গতকাল কংগ্রেস দলের একটি সভা চলছিল বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে। সেখানে আচমকা আক্রমণ করে বিজেপি দলের সদস্যরা। এতে 11 জন আহত হয় বলে পুলিশের কাছে অভিযোগ লিপিবদ্ধ করেছে কংগ্রেস। গতকালকে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারামে কংগ্রেস দলের একটা যোগদান সভা ছিল। সেই যোগদান সভায় আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে হয়েছিলেন। সেই সভা চলাকালীন ওনার যখন বক্তব্য চলছিল, ঠিক সেই সময় বিজেপির দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধভাবে আমাদের সেই সভাতে সেখানে হামলা করে। সেই হামলায় আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আমাদের আরও 5 জন কর্মী, সুদীপ রায় বর্মন সহ 6 জন কর্মী সেখানে গুরুতর আহত হয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক প্রদেশ কমিটি মিলন করের গাড়ি ভাঙচুর করা হয়েছে
আপনাদের আমাদের যুব নেতা জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াস মিয়া সেখানে হাত ভেঙেছে, আব্দুল কাদের সেখানে গাড়ি আঘাত পেয়েছে, প্রীতম বৌদ্ধ তার পায়ে ফ্র্যাকচার হয়েছে। এই নিয়ে 5 থেকে 6 জন সেখানে আহত হয়েছে। যারা যারা দুষ্কৃতিকারী তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি। সেই কারণে আজকে 11 জনের বিরুদ্ধে আমরা উদয়পুর থানাতে সেখানে তাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ সেখানে লিপিবদ্ধ করেছি। এদিকে নির্ধারিত সময় 5টার পরেও কংগ্রেসের সভা চলতে থাকায় তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ব্যাঘাত ঘটে বলে অভিযোগ করে বিজেপি। বিষয়টি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের পাল্টা অভিযোগ দায়ের করে বিজেপি। উদয়পুর আর কি থানা আপনারা আছেন? আমাদের দাতারাম 41 নম্বর দাতারাম, ওইখানে কংগ্রেসদের একটা সভা ছিল। তাদের সভা 5টা অবধি ছিল, তো আমাদেরও একটা র্যালি ছিল আর কি। তো র্যালি আমাদের 5টার সময় আমাদের র্যালি ছিল। তখন আমরা যখন নাকি র্যালি শুরু করেছি তখন তারা হঠাৎ করে কীর্তন পাল সহ আমাদের ওইখানের কিছু কয়েকজন লোক ছিল ওখানে। একজনের নাম হলো মুক্তার হোসেন, আরেকজন হলো শাহপরান। তারা 3 জনে মিলে হঠাৎ করে আমাদের উপরে আক্রমণ করাতে আমাদের কিছু বাইরেরা আক্রমণ করেছে। এখন কি আপনারা থানায় অভিযোগ করতেছেন? আপনারা কোন দল থেকে? দাতারামে সভা চলাকালীন এই আক্রমণের ঘটনায় শেষ পর্যন্ত ঘটনাস্থল ছেড়ে যেতে হয়েছিল বিধায়ক সুদীপ রায় বর্মনকে। এদিকে দাতারামে কংগ্রেসের সভায় আক্রমণের ঘটনার নিন্দা জানিয়েছে সিপিআইএম। একটি জাতীয় রাজনৈতিক দলের কর্মসূচির উপর এই ধরনের আক্রমণ গণতন্ত্রের বিপদ বলে প্রতিক্রিয়া দিয়েছে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রমিকদের বিভ্রান্ত করছে বিজেপি এবং তাদের সহযোগী সংগঠন ভারতীয় মজদুর সংঘ, অভিযোগ করল সিআইটিইউ। রবিবার ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 9ম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক শ্রেণীর জন্য নয় বরং পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্য কাজ করছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সহযোগী ভারতীয় মজদুর সংঘ বলে অভিযোগ করে সিআইটিইউ ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব। এর ফলে একদিকে যেমন শোষণের শিকার হচ্ছেন শ্রমিক শ্রেণী, অপরদিকে অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা বলে অভিযোগ করেন সিআইটিইউ ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব। তাদের সহায়ক শক্তি যারা আছে, নাম তারা দিচ্ছে ভারতীয় মজদুর সংঘ বিএমএস নাম দিচ্ছে, কিন্তু বাস্তবে তারা শ্রমিক শ্রেণীর স্বার্থে ভারতবর্ষে কোনোদিন তারা কথা বলেনি। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের দেশে পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করার জন্যে শ্রমজীবী মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, ভুল পথে পরিচালিত করা যায়, তথাকথিত শ্রমিক শ্রেণীর বন্ধু সেজে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্য কিভাবে কাজ করা যায়, এটাই যেখানে ভারতীয় মজদুর সংঘের লক্ষ্য। সেই জায়গায় বিজেপি এবং ভারতীয় মজদুর সংঘ যুগপৎ আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের শ্রমিকদের দারুণভাবে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে আক্রমণের শিকার করে। কর্তব্যরত অবস্থায় গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা হলেন আক্রমণ এবং অকথ্য গালাগালের শিকার। গোকুলনগর সর্দারপাড়া এলাকার নারায়ণ দাস সহ পরিবারের বেশ কয়েকজনের পক্ষ থেকে হাসপাতালে তাণ্ডব চালানোর অভিযোগ করা হয় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের পক্ষ থেকে। সেই মতো অভিযোগও দায়ের করা হয় আমতলী থানার পুলিশ ফাঁড়িতে। প্রেক্ষিতে কাজল দাস সহ পরিবারের আরো 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তো কর্তৃপক্ষ ডাক্তারবাবু ডক্টর অনুপম স্যারে স্যারে রাতারাতি রুগীটারে দেখা ডেক্সে জিজ্ঞাসা করছে এটা শ্বাসকষ্টের প্রবলেম। রুগীটারে শ্বাসকষ্টের লেগে মাস্ক যখন দিতে গেছে দেওয়ার পরে প্রাথমিক ট্রিটমেন্ট যখন করছে তখন তাদের বাড়ির লোকজনরা স্যারের সঙ্গে অসভ্য আচরণ করছে, মানে বিশ্রী ভাষায় গালিগালাজ করছে এবং স্যারের চিকিৎসার কাজের মধ্যে হ্যাম্পারিং করছে। তখন স্যারে পেশেন্টটাকে জুবি হাসপাতালে চিকিৎসার জন্য
এখন স্যার আসামিদের কি আপনারা ধরছেন? তারপর একটা মূলে গতগুলো একটা কমপ্লেন দিছে আমাদের থানাতে। কমপ্লেন মূলে আমরা যথাযথ ডেট করেছিলাম, তাদের 3 জনকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। ফুটবলের ক্ষেত্রে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে ত্রিপুরা। ইতিমধ্যে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে সাফল্য পেয়েছে ত্রিপুরা। ক্রীড়া দপ্তর এবং আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে আয়োজিত ফুটবল ম্যাচে উপস্থিত হয়ে এরকমটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রবিবার উমাকান্ত একাডেমি ফুটবল স্টেডিয়ামে আয়োজিত হয় ক্রীড়া দপ্তর এবং আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যকার এই ফুটবল ম্যাচটি। এই প্রীতি ফুটবল ম্যাচে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে 4-0 গোলে পরাজিত করে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। আসাম রাইফেলে যারা আমাদের আসাম রাইফেল স্কুল টুর্নামেন্ট হয়েছিল নর্থ ইস্টে, সেখানে কিন্তু আমরা 2য় স্থান অর্জন করেছি আমাদের ছেলেমেয়েরা। এর আগে 2024 সালে শুরুর দিকটাতে আমাদের ন্যাশনাল ফুটবল হয়েছিল আন্ডার 17 উড়িষ্যাতে অনুষ্ঠিত হয়। গোটা দেশ থেকে প্রায় সেখানে 30খানা টিম আসে এবং সেখানেও আমরা 3য় স্থান অর্জন করে এসেছি। আমাদের রাজ্যের জনজাতির ছেলে মেয়েরা সেখানে 3য় স্থান অর্জন করে এসেছে। এই ধরনের বিভিন্ন টুর্নামেন্টে আমাদের ভালো আমরা দেখছি আমাদের ছেলেমেয়েরা পারফরমেন্স করছে গোটা দেশে। আমাদের প্রয়াস, এবার আমরা ট্যালেন্ট সার্চ স্কিম নামে একটা অনুষ্ঠান করেছিলাম। প্রায় 40,000 ছেলে মেয়ে সেখানে অংশগ্রহণ করে এবং আন্ডার 14 এরকম অসংখ্য ছেলে মেয়েদেরকে আমরা চিহ্নিত করেছি, যারা আগামী দিন আমাদের অনেকগুলো জাতীয় স্তরে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে যদি এখন থেকে আমরা প্রশিক্ষণ দিতে শুরু করি, এই মাঠেই আমরা আন্ডার 14 যাদের ফুটবল মেয়েদের এবং ছেলেদের অনুষ্ঠান হয়েছে এবং সেখান থেকে আমরা এখন স্পোর্টস স্কুলে আমরা রেখে তাদেরকে ট্রেনিং করার ব্যবস্থা করেছি। আমরা আগামী দিন তাদের মাধ্যমে ভালো টিম তৈরি করতে পারবো রাজ্য, এবং আমরা জাতীয় স্তরেও ভালো সুনাম অর্জন করবো, এটা আমরা প্রত্যাশা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।